বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হবে 7-1। এখানে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, RI, রেসিডাল ইনকাম, EVA, MVA আর সিগমেন্ট। আমরা সিগমেন্ট শিখেছি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টের ভিতরে একবার শিখলাম, ঠিক না? তো ROI-তে কি কি মান আছে, কি কি বের করতে হবে, যেমন টার্গেট সেল ইন ইউনিট, টার্গেট সেল ইন টাকা, টার্গেট কস্ট পার ইউনিট, টার্গেট কস্ট পার টাকা, হ্যাঁ, তারপরে টার্গেট প্রফিট পার ইউনিট, মার্জিন, টার্নওভার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র আবার দুইটা। ইনকামকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে একসাথে গুণ করা হয়, আরেকটা হলো মার্জিন এবং টার্নওভার দুইটা গুণ করে দেওয়া হয়। মার্জিন আছে আমাদের 5 নম্বর সূত্রে, টার্নওভার আছে আমাদের 6 নম্বর সূত্রে। এই দুইটা গুণ করে ROI বের করা হয়। প্রশ্নপত্রে যদি বলে দেই মার্জিন অ্যান্ড টার্নওভার, তাহলে মার্জিন এবং টার্নওভার গুণ করে কিন্তু ROI বের করতে হবে তখন। যাক, এখন আমরা এই ছোট ছোট প্রশ্ন যে 7টা সূত্র দেখলাম এর একটু প্রয়োগ দেখে আসি। এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেখাবো। এই অঙ্কটার ভিতরে সব প্রশ্ন পাওয়া যাবে। প্রথমে ইনভেস্টমেন্ট 8 লক্ষ টাকা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10%, 8 লক্ষর উপর 10% গুণ করলে হয় 80,000 টাকা ইনকাম। এই ইনকামকে বলা হয় টার্গেট প্রফিট। এখানে দেওয়া রয়েছে টার্গেট প্রফিট 80,000। সেলিং প্রাইস 12 টাকা, ভেরিয়েবল কস্ট 3 টাকা, তাহলে কন্ট্রিবিউশন 9 টাকা। টোটাল ফিক্সড কস্ট 2,60,000 টাকা বলা আছে। সেল দেওয়া রয়েছে 10 লাখ আর অ্যাসেট দেওয়া রয়েছে 4 লাখ। সব ইনফরমেশন দিয়ে রিকোয়ারমেন্ট হয়েছে 6টা। প্রথম প্রশ্ন, টার্গেট সেল ইন ইউনিট। টার্গেট সেলের সূত্র আমরা শিখলাম ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট দেওয়া রয়েছে প্রশ্নে 2,60,000 টাকা। আর ভেরিয়েবল কস্ট সেল হচ্ছে 12 টাকা, ভেরিয়েবল কস্ট 3 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 9 টাকা। আর টার্গেট প্রফিট 8 লাখের উপর 10%, 80,000 টাকা। হেয়ার থেকে মানগুলো নিয়ে পোস্টিং দিচ্ছি, 2,60,000 প্লাস 80,000 ডিভাইডেড বাই 9 টাকা। উপরের যোগফল 3,40,000 ডিভাইডেড বাই 9, এতে আসে 37,778 ইউনিট। ক্যালকুলেশন অফ টার্গেট সেল ভ্যালু। টার্গেট সেল ইউনিট 37,778, এর সাথে সেল প্রাইস গুণ হবে 12 টাকা করে। 12 টাকা করে গুণ করলে 4,53,336 টাকা। বুঝতে পারছেন? টার্গেট সেল ইন টাকা কীভাবে বের করলাম? টার্গেট সেল ইন ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলে টাকা বেরোলো। ক্যালকুলেশন টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট কীভাবে বের হবে? এই টার্গেট সেল থেকে টার্গেট প্রফিট বাদ দিলেই বাস টার্গেট কস্ট পাওয়া যাবে। পার ইউনিট কীভাবে বের হবে? পার ইউনিট বের হবে 37,778 ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট পাওয়া যাবে। তাহলে টার্গেট কস্ট উপরে আর টার্গেট সেল ইউনিট নিচেই। টার্গেট কস্ট বের করলাম, টার্গেট সেল থেকে প্রফিট বাদ দিয়ে কস্ট পাওয়া গেল। এই কস্টকে ভাগ করলাম 37,778 ইউনিট, ভাগ করে 9 টাকা 88 পয়সা। ক্যালকুলেশন অফ টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট 80,000, এটাকে ভাগ করবো 37,000 দিয়ে, ভাগ করলে আসবে 2 টাকা 12 পয়সা। ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI। ইনকাম করেছে 80,000, ইনভেস্টমেন্ট 8 লাখ, ভাগ করে একসাথে গুণ করলে 10%। ROI কিন্তু প্রস্তে সাপ্লাই দেওয়া ছিল, তারপরেও প্রস্ত করা হয়েছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট বের করো, তো 10% হয়েছে। প্রস্তে কিন্তু আমাদের দেওয়া রয়েছে 10% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপরে আবার রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে, আমরা বের করেছি 10% মিলে গেছে। তো সূত্রটা শিখলাম, ROI সমান ইনকাম ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। আরেকটা সূত্র কি? মার্জিন ইন্টু টার্নওভার। এখন মার্জিনটা বের করি, মার্জিন তো এখানে নেই। টার্নওভারটা বের করি, সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। সেল 10 লাখ, এভারেজ অপারেটিং অ্যাসেট 4 লাখ, ভাগ করলে 2.5 টাইমস। এই হলো টার্নওভার। ক্লিয়ার?
2 নম্বরে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন। ইনভেস্টমেন্ট 24 লাখ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, সেলিং প্রাইস পার ইউনিট 100 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা। 100 থেকে 60 বাদ দিলে থাকবে 40 টাকা কন্ট্রিবিউশন। এবার ফিক্সড কস্ট 18 লাখ টাকা। টার্গেট সেল ইউনিট কত হবে? টার্গেট সেল ইন ইউনিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 18 লাখ, সেল প্রাইস 100, ভেরিয়েবল কস্ট 60। এবার 60 বাদ দিলাম 100 থেকে, থাকলো 40। 22,80,000কে 40 দিয়ে ভাগ করলাম, 57,000 ইউনিট। তার মানে 57,000 ইউনিট বিক্রি করলে আমাদের টার্গেট প্রফিট ফিল আপ হবে 4,80,000 টাকা। তো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, এতে আমাদের টার্গেট সেল বের হলো কত? 57,000। এবার 57,000 ইউনিট, কিন্তু টার্গেট সেল ইন টাকা কত? 57,000-এর সাথে সেল প্রাইস পার ইউনিট গুণ করব। 57,000 গুণন 100, তাহলে 57 লক্ষ টাকা। এই হলো টার্গেট সেল ইন টাকা। ক্যালকুলেশন অফ টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট সেল যে আমাদের বের হয়েছে 57 লাখ, এখান থেকে প্রফিট বাদ দিতে হবে 4,80,000। টার্গেট প্রফিট বাদ দিলে টার্গেট কস্ট পাওয়া যাবে 52,20,000। 52,20,000কে 57,000 দিয়ে ভাগ করি, 91 টাকা 58 পয়সা কস্ট পার ইউনিট। ডি নাম্বার টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট তো 4,80,000। 4,80,000 এটাকে ভাগ করব 57,000 ইউনিট দিয়ে, এতে পাওয়া যাবে 8 টাকা 42 পয়সা। এই হলো টার্গেট প্রফিট পার ইউনিট। তো টার্গেট প্রফিট তো আমরা বের করেছিলাম 4,80,000, আর টার্গেট সেলের পরিমাণ তো দেওয়া রয়েছে 1 নম্বর রিকোয়ারমেন্টে 57,000 ইউনিট। 57,000 ইউনিট দিয়ে ভাগ করলাম, প্রতি ইউনিটের মধ্যে প্রফিট আছে 8 টাকা 42 পয়সা। সবাই বুঝতে পারছে? দেখেন তাহলে 7-এর 1-এ যে আমরা 1 নম্বর ফরম্যাট দেখাচ্ছি, খুবই সহজ অঙ্ক না? এর বাইরে কিন্তু আর প্রশ্ন নেই। সিগমেন্টগুলো যেমন দেখেন, এখানে ঢাকা যশোর দুইটা ডিভিশন আলাদা করা হয়েছে। এখন এখানে ইনভেস্ট ছিল আর সেল ছিল। সেল ছিল 20 লাখ আর 15 লাখ, আর নিট অপারেটিং প্রফিট 2,10,000 আর 1,20,000 এই। এবার অপারেটিং অ্যাসেট ইনভেস্ট ছিল 8 লাখ আর 5 লাখ। এর উপরে আমাদের ছোট ছোট সেগমেন্ট বের করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI। ROI বের হবে, প্রফিট হলো ইনকাম ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। ইনকাম 2,10,000 আর সেল প্রথমটা 20 লাখ। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? এটা দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর রিটার্ন অন ইনভেস্ট ইনকাম ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট তো 8 লাখ, 8 লাখ দিয়ে ভাগ করলাম, কত আসলো? 26.25%। আর যশোরে দেখা গেছে ইনকাম 1,20,000, ইনভেস্টমেন্ট 5 লাখ, 5 লাখ দিয়ে ভাগ করলাম, এটা 24%। একটা হয়েছে 26.25, একটা হয়েছে 24%। রিটার্ন অন ইনভেস্টমেন্ট শেষ। এবার প্রফিট মার্জিন। এই মার্জিন বের করতে হলে সেল দিয়ে ভাগ করতে হয়। প্রফিট হলো 2,10,000, সেল হলো 20 লাখ, ভাগ করে 100 গুণ করলাম, মার্জিন আসলো 10.50%। যশোরে ইনকাম হয়েছে 1,20,000 আর সেল হয়েছে 15 লাখ, এতে আসলো মার্জিন 8%। এবার টার্ন ওভার, সেলকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হয়। সেল হয়েছে আমাদের 20 লাখ, ইনভেস্ট ছিল 8 লাখ, 20 লাখরে 8 দিয়ে ভাগ করলে 2.5 টাইমস, এই হলো টার্ন ওভার। এবার যদি বলা হয় ROI বের করো, যেটা আমাদের 1 নম্বর প্রশ্নে করা হয়েছে, তাহলে টার্ন ওভার ইন্টু মার্জিন। মার্জিন হচ্ছে 10.50, তার সাথে টার্ন ওভার 2.5 গুণ করলে ROI বের হবে 26.25। আবার যশোর এখানে ইনকাম হয়েছে কত? 8%, টার্ন ওভার 3 টাইমস, তাহলে 3 এটা 24%। দেখেন 24% মিলে গেছে, একই উত্তর হবে। 14 সালে 4 নম্বর অঙ্কটা আসছে।
4 নম্বর অঙ্কটা আমাদের ইনফরমেশন যা দেওয়া হয়েছে, সেল দেওয়া হয়েছে 2.5 কোটি আর নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 30 লক্ষ, এভারেজ অপারেটিং অ্যাসেট বিনিয়োগ আছে 1 কোটি টাকা। কম্পিউট দ্য মার্জিন টার্ন ওভার রেশিও, বলছে কম্পিউট দ্য মার্জিন টার্ন ওভার অ্যান্ড ROI ফর এ। এখন মার্জিনটা আগে বের করব, তারপরে টার্ন ওভার বের করব। মার্জিন হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই সেল ইন্টু 100, সেল দিয়ে ভাগ করে দেখেছি 12% হয়। এবার লেখাবো হচ্ছে টার্ন ওভারটা হচ্ছে সেল ডিভাইডেড বাই অপারেটিং অ্যাসেট। অ্যাসেট ছিল 1 কোটি, সেল ছিল আমাদের 2.5 কোটি, ভাগ করলে 2.5 টাইমস, তাহলে ROI বের হবে 12% গুণন 2.5 টাইমস, এতে 30%, অর্থাৎ ROI 30%। এই সবাই বুঝতে পারছে না? 2 নম্বর প্রশ্ন, টপ ম্যানেজমেন্ট অফ দ্য নবাব has set minimum record rate of the return on average operating asset of 25%. What is the, এখন আমাদের রেসিডিয়াল ইনকাম উদ্বৃত্ত আয় দেখাতে হবে। নেট অপারেটিং ইনকাম আমাদের এখানে দেওয়া রয়েছে 30 লাখ, আর বিনিয়োগের উপরে মিনিমাম রিকোয়ারমেন্ট আয় বলতেছে 25%। তো 1 কোটির পরে 25% হয় 25 লাখ। 30 লাখ থেকে 25 লাখ বাদ দিলে থাকে 5 লাখ, এটা হলো সারপ্লাস, এটাকে বলে রেসিডিয়াল। বুঝতে পারছে? 15 সালে আসছে 5 নম্বর অঙ্কটা, এখানে 3টা বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগগুলো সব মাইনাস ফিগার দেওয়া আছে, এটাকে বলে ক্যাশ আউটফ্লো। আর ক্যাশ ইনফ্লো হয়েছে 5 বছরে, 5টা ইনকাম আছে, তো এই 5টা ইনকাম যোগ করে ভাগ করলাম, এভারেজ হয়ে গেল। এভারেজ ইয়েটিকে এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে ব্যাস ARR হলো এভারেজ রেট অফ রিটার্ন। প্রথমে প্রজেক্ট এর জন্য আমরা একটা তৈরি করলাম, তাতে বেরোলো 16.80%। এভারেজ ইনভেস্টমেন্ট কিন্তু এই যে 2 লাখ টাকা বিনিয়োগ করেছে, স্যালভেজ ভ্যালু 0 ভাগ 2, এতে আসে 1 লাখ টাকা। এভারেজ ইনভেস্টমেন্ট ক্লিয়ার হয়। 2 নম্বরে আসেন, এভারেজ ইনভেস্টমেন্ট হলো 2,30,000 যোগ স্যালভেজ ভ্যালু 0 ভাগ 2, আর এভারেজ ইনকাম এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে এভারেজ ইনকাম আসবে, এতে আসবে 10.96%। 3 নম্বর যেটা এভারেজ ইনকাম 17,160, ওইটাকে 90,000 দিয়ে ভাগ করে 100 গুণ করলাম, 19.07%। সবাই বুঝতে পারছি তাহলে? 15 সালের অঙ্ক, এটা সাজেশনে দিয়েছিলাম, একটা অঙ্ক দিয়েছিলাম। 2টা ইনকাম দেওয়া রয়েছে, সেলস এখানে 2টা ডিভিশনে 40 লাখ আর 70 লাখ। অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 20 লাখ আর 20 লাখ, আর অপারেটিং ইনকাম দেওয়া আছে 3,60,000 আর 4,20,000। এরপরে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 9,50,000 8 লক্ষ। প্রথমে বলছে কম্পিউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন ROI বের করতে হবে, মাল্টিপ্লাই গুণ করতে হবে কি দিয়ে? মার্জিন আর টার্ন ওভার, মার্জিন এবং টার্ন ওভার। তো মার্জিন একটা, টার্ন ওভার আর একটা আলাদা করে নিতে হবে, নিয়ে তারপরে গুণ করতে হবে। মার্জিন হচ্ছে অপারেটিং ইনকামকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, এখানে 100 দিয়ে গুণ না করে লাস্টে করা হয়েছে। আর টার্ন ওভার হচ্ছে সেলকে এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করলে টার্ন ওভার হয়, টার্ন ওভারের সাথে মার্জিন গুণ করলে ব্যাস পার্সেন্টেজ বেড়ে আসে। এখানে আমরা 100 সরাসরি লিখে দিচ্ছি, পার্সেন্টেজ 18। 16 নম্বরে এরকম 2-3 প্রশ্ন দেওয়া আছে, এই সব অঙ্ক একই রকমের। মার্জিন টার্ন ওভার, এই 1 নম্বর ফরম্যাট শেষ ছিল। এখানে মাত্র 11টা প্রশ্ন। আজকে রেসিডাল ইনকামটা একটু দেখায়। রেসিডাল তো উদ্বৃত্ত, এখানে সাজেশনে যে কটা আছে আমি সাজেশনে দিছি 3 নম্বরটা দেখেন, ওসাকা আর ইয়োকামা। ওসাকা জাপানি একটা শহরের নাম, ইয়োকামা একটা শহরের নাম। সেল দেওয়া আছে ওসাকায় 30 লক্ষ আর ইয়োকামা 90 লক্ষ টাকা বিক্রি হয়েছে। অপারেটিং ইনকাম 2 পয়সা 2 রকম দেওয়া আছে, অপারেটিং অ্যাসেটও দেওয়া আছে। ফর ইচ অফ দ্য ডিভিশন ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI
ইন টার্ম অফ দ্য মার্জিন অ্যান্ড টার্ন ওভার। আরওআই বের করবে মার্জিন এবং টার্ন ওভার গুণ করে। তো মার্জিনের সূত্র আমরা জানি অপারেটিং ইনকামকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, আর টার্ন ওভারের সূত্র জানি সেলকে অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করতে হয়। ফর অসাকা ইনকাম, প্রথমে অপারেটিং ইনকাম 2,10,000, এখানে সেল হয়েছে 30 লাখ। আচ্ছা, ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ তা পাওয়া যাবে। আমি গুণ না করে, মানে 100 দিয়ে গুণ না করে পয়েন্ট রেখে দিলাম। আবার সেলকে অপারেটিং অ্যাসেট 10 লাখ দিয়ে ভাগ করলাম, তো 3 টাইমস 3 দিয়ে 7কে গুণ করলে 3 সাথে 21% হলো আরওআই। কমা এখানে আমাদের ইনকাম হয়েছে 7,20,000, এটাকে আমরা ভাগ করবো সেল 90 লাখ দিয়ে। আচ্ছা, এতে আমাদের পাওয়া যাবে মার্জিন। এবার টার্ন ওভার 90 লক্ষ, সেলকে 40 লক্ষ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে, তো টার্ন ওভার পাওয়া যাবে। এবার গুণ করলে ব্যাস আরওআই পাওয়া যাবে। তাহলে একটা হলো ওসাকা, এটা হলো ইয়াকামা, দুটোই পেয়ে গেল। কম্পিউট দ্য রেসিডাল ইনকাম। যদি 15% নর্মাল ইনকাম হয় তাহলে ইনকাম উদ্বৃত্ত কত হয়েছে আমরা দেখব। প্রথমে অপারেটিং অ্যাসেট দেওয়া রয়েছে, এই অ্যাসেটের উপরে 15% করে আমরা দেখাবো ইনকাম। তো অ্যাকচুয়ালি ইনকাম দেওয়া রয়েছে 2,10,000 আর 7,20,000 প্রশ্নে। আর আমাদের নর্মালি ইনকাম হওয়ার কথা ছিল 10 লাখের উপরে 15%, 1.5 লাখ টাকা। তো প্রথম অসাকাই আমাদের সারপ্লাস ইনকাম হয়েছে 60,000 টাকা। আর ইয়োকোমাই ইনকাম হওয়ার কথা 6 লাখ, ইনকাম হয়েছে 7,20,000, 1,20,000 ইনকাম বেশি হয়েছে। এই হলো সারপ্লাস ইনকাম, রেসিডাল ইনকাম। এখন অসাকার জায়গায় ঢাকা, খুলনা যা লেখে লিখুক, নাম চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়মটা চেঞ্জ হবে না, সব একই নিয়মে হবে। চিটাগাং, সিলেট, কাজ তো একই। অসাকা ইয়াকমা নাম না লিখে একটা বাংলাদেশের ডিভিশন দিল, সমস্যা নাকি? চিটাগাং, খুলনা 17 সালে আসছিল, একই অঙ্ক। এই যে আসছে 20 সালে, আপনার 21 সালের পরীক্ষার্থী, সেই অঙ্ক এটা। তাহলে 20 টাকা করা লাগবে না। 7টা অঙ্ক আছে 2 নম্বর ফর্মেটে, 7 নম্বর বাদে আর 6টা দেখলেন, যে কটা সাজেশনে আছে। তাহলে 2টা ফর্মেট থাকলো আজকের পড়া, আর 3 নম্বর 4 নম্বর দিয়ে আমরা আগামীকাল সকালে এটা শেষ করে ফেলবো। আর এরপরে সাথে 2 যেটা, সেটা আমাদের করা হয়েছে টেনেসের প্রাইস, তারপরেও করাবো, কারণ এটাতে রিভিশন করাবো, টাইম আছে আমাদের।